আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত এটি আমার 5 নাম্বার প্রশ্নের উত্তর। ইতিপূর্বে আমি 4টা প্রশ্ন আলোচনা করেছি। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে এই যে আমি একটি প্রশ্ন উপস্থাপন করলাম, বাম এখানে যে অঙ্কটি দেওয়া আছে যে বাম দিকে রেওয়া মিল, ডান দিকে উপরে সমন্বয় এবং নিচে আমি কিছু প্রশ্ন রেখেছি। এই সমস্ত তথ্যের আলোকে মোট মুনাফা নির্ণয় করব, নিট মুনাফা নির্ণয় করব এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। প্রথমে মোট মুনাফা নির্ণয় করব। তো মোট মুনাফা নির্ণয় করার জন্য যে বাম দিকে আমি ছক অঙ্কন করলাম, ডান দিকে অঙ্কটা রেখে দিলাম, বাম দিকে ছক অঙ্কন করলাম। মোট মুনাফা নির্ণয় করতে হলে প্রথমে আমাদের বিক্রয় লিখতে হবে। এই যে বিক্রয় আছে ৬৯,০০০ টাকা। তো বিক্রয় লিখে মাঝের ঘরে টাকা লিখব। বিক্রয়টা মাঝের ঘরে লিখতে হবে আর্থিক বিবরণী প্রস্তুত করার সময়, মোট মুনাফা নির্ণয় করার সময়। 3টা কলাম টানবো, টাকার ঘর 3টা, বিক্রয় মাঝের ঘরে লিখতে হবে। বিক্রয় থেকে ফেরত থাকলে বাদ যাবে। এই অঙ্কে ফেরত নাই, কিন্তু এই অঙ্কে আবার ভ্যাট আছে। এই যে ক্রয় ও বিক্রয়ের উপর 15% ভ্যাট ধরতে হবে। 2 নং সমন্বয়ে বলা আছে। তো বাদ ভ্যাট বলে ভ্যাট বিয়োগ করব। এখন ভ্যাট হবে কত টাকা, তাই না? ভ্যাটটা নির্ণয় করতে হবে। এই যে ৬৯,০০০ গুণ 15 ভাগ 115, গুণ 15 ভাগ 115 আমরা যদি হিসাব করি তাহলে ৯,০০০ টাকা হবে। গুণ 15 ভাগ 115 দিলে ৯,০০০ টাকা হয়। এবার ৬৯,০০০ থেকে ভ্যাট ৯,০০০ টাকা বিয়োগ করে আমরা এই শেষের ঘরে লিখবো। এটা হচ্ছে নিট বিক্রয়। বিক্রয় হতে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব। এটার নাম হচ্ছে নিট বিক্রয়। এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব। এখন বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি আছে এই অঙ্কে, তাই না? এই যে প্রারম্ভিক মজুত পণ্য আছে, মাঝের ঘরে লিখব। প্রারম্ভিক মজুত পণ্য সমন্বয় নাই, সেজন্য মাঝের ঘরে লিখলাম। এরপরে ক্রয় লিখব প্রথম ঘরে, ৩৪,৫০০ টাকা ক্রয় প্রথম ঘরে লিখব। ক্রয় থেকে বাদ ভ্যাট বিয়োগ করব। এই অঙ্কে কিন্তু ক্রয়ের মধ্যে ভ্যাট আছে। এই যে 2 নং সমন্বয়ে বলা আছে ক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত, এই 15%। তো এখানেও ভ্যাট বের করার নিয়ম হচ্ছে ৩৪,৫০০ যে ক্রয়ের পরিমাণ দেওয়া আছে এটা কিন্তু ভ্যাট সহ ক্রয়, এর মধ্যে ভ্যাটও আছে ক্রয়ও আছে। সেজন্য ৩৪,৫০০ গুণ 15 ভাগ 115 দিয়ে যে টাকাটা হবে 4,৫০০ টাকা, সেটা হচ্ছে ভ্যাট, সেটা এখানে লিখব। এবার ৩৪,৫০০ থেকে 4,৫০০ বিয়োগ করে মাঝের ঘরে লিখবে, এটার নাম নিট ক্রয়। এরপরে জাহাজ ভাড়া সহ আরও কী কী আছে এই অঙ্কে, এই যে জাহাজ ভাড়া আছে। আবার যদি মজুরি থাকে লিখতাম, কিন্তু এই অঙ্কে মজুরি নাই, জাহাজ ভাড়া লিখলাম মাঝের ঘরে, কারণ জাহাজ ভাড়ার কোনো সমন্বয় নাই। এই অঙ্কে মজুরি সহ আর কোনো কিছু নাই। প্রত্যক্ষ খরচ আরও যদি থাকতো, মজুরি, তারপরে হচ্ছে কি যে আমদানি শুল্ক ইত্যাদি যদি থাকতো আমরা লিখতাম, কিন্তু নাই, তাই এখন এই 3টা যোগ করব। এখন এই যে প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, জাহাজ ভাড়া, এই 3টা যোগ করে মাঝের ঘরেই লিখব। যোগ করে মাঝখানের ঘরে লিখব। এখান থেকে বাদ সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। সমাপনী মজুত পণ্য প্রশ্নে দেওয়া আছে, যে 1 নং সমন্বয়ে বলা আছে সমাপনী মজুত পণ্য 15,০০০ টাকা, যার বাজার মূল্য 20% বেশি। তো এখানে 20% বেশি বলেছে, তো বেশিটা আমরা ধরবো না, না ধরে ওই 15,০০০ টাকায় লিখব। লিখে এই 43,800 থেকে 15,০০০ টাকা বিয়োগ করে যে টাকাটা হয় ওটা শেষের ঘরে লিখব। এইটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, এটার নাম বিক্রিত পণ্যের ব্যয়। এবার ওই 60,০০০ থেকে এই 28,800 বিয়োগ করে যে টাকাটা পাবো এটার নাম মোট মুনাফা। এইভাবে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় মোট মুনাফা নির্ণয় করতে পারি। আমি আরেকবার রিপিট করছি, লক্ষ্য করি, প্রথম থেকে বলতে বলতে আসি। প্রথমে বিক্রয় থেকে ভ্যাট বিয়োগ করলাম, এরপরে বিক্রিত পণ্যের ব্যয় হেডিং লিখে প্রারম্ভিক মজুত পণ্য লিখলাম মাঝের ঘরে, ক্রয় থেকে ক্রয় ভ্যাট বিয়োগ করে মাঝের ঘরে লিখেছি, জাহাজ ভাড়া লিখেছি। এবার এই 3টা যোগ করে নিচে লিখে সমাপনী বিয়োগ করে যে টাকাটা পেয়েছি সেটা মাঝের ঘরে শেষের ঘরে লিখব। 60,০০০ থেকে ওটা বিয়োগ করে এটার নাম হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা নির্ণয় করা হলো, এবার নিট মুনাফা নির্ণয় করব। তো নিট মুনাফা নির্ণয় করার জন্য মোট মুনাফাটা শেষে আমরা লিখে নিব শেষের ঘরে। এই যে মোট মুনাফা যে 31,200 টাকা হয়েছে, এখান থেকে এবার আমরা নিট মুনাফা নির্ণয় করব। এখন নিট মুনাফা নির্ণয়ের নিয়ম হচ্ছে এর সাথে আমরা পরিচালন ব্যয় বিয়োগ করব, বা পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কি কি? যে সমস্ত ব্যয় অফিসে হয় এবং
বিক্রয় করার সময় হয়, বিক্রয়ের শুরুমে হয়, সেগুলি পরিচালন ব্যয়। এই অঙ্কে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই যে বেতন, দপ্তর খরচ, তারপরে এই যে বেতন আবার অগ্রিম আছে, সাপ্লাইজ খরচ, স্থায়ী সম্পত্তির অবচয় আছে, যে সমন্বয় বলা আছে, এইগুলি এই অঙ্কের ক্ষেত্রে পরিচালন ব্যয়। প্রথমে বেতন লিখব প্রথম ঘরে, বেতন এই যে এখানে বেতন বলা আছে 4,500, প্রথম ঘরে লিখব, কারণ বেতনের সাথে এই যে 3 নং সমন্বয় বলা আছে, তিন মাসের অগ্রিম রয়েছে। এখন বেতন যদি 3 মাসের অগ্রিম হয় তাহলে এটা নিশ্চয়ই 15 মাসের, 1 বছর 12 মাস আর 3 মাস অগ্রিম, তার মানে কি এটাকে 15 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করে বাদ অগ্রিম বলে আমরা লিখব, 15 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করে 900 টাকা হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে অগ্রিম 900 টাকা বাদ দিলাম, এটা কিভাবে পেলাম, তাই না? 4,500কে 15 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, তারপরে যে টাকাটা হবে সেটা আমরা শেষের ঘরে লিখব। আচ্ছা, আর কি আছে? এই যে দপ্তর খরচ আছে 5,000 টাকা, এই যে রামিলে সবার শেষে বলা আছে দপ্তর খরচ 5,000 টাকা, ওটা লিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু বাম দিকে সমাধান করছি আর ডান দিকে প্রশ্নটা রেখেছি। এই সাদা কালার যেগুলি লেখা আছে এগুলি প্রশ্ন, এই প্রশ্ন দেখে দেখে আমরা সমাধান বাম দিকে করতেছি যাতে বুঝতে পারি ঠিক মতো। এরপরে আরও আছে স্থায়ী সম্পত্তির উপর 8% অবস্থায় ধরতে হবে। অঙ্কে স্থায়ী সম্পদে দেওয়া মিলে বলা আছে এই 30,000 টাকা, 30,000 টাকার 8% 2,400 টাকা। তাহলে লিখব সাপ্লাইজ খরচটা লিখে নেব আগে, তারপরে স্থায়ী সম্পত্তির অবচয় খরচ লিখব 2,400 টাকা। সাপ্লাইজ খরচেই যে 5 নং সমন্বয়ে বলা আছে ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ 1,500 টাকা। ব্যবহৃত সাপ্লাইস মানে কি? এটি সাপ্লাইজ খরচ বোঝায়, এটাই খরচ হয়েছে এটা বোঝায়। এই অঙ্কে ব্যয়ের মধ্যে আর মনে হয় তেমন কিছু নাই। পরিচালন ব্যয় আমাদের এই 3টা ছিল, দপ্তর খরচ, বেতন, সাপ্লাইজ খরচ আর অবচয়। এই 3টা যোগ করে আমরা কি করব? শেষের ঘরে লিখব। শেষের ঘরে লিখে এই যে উপরে 31,200 টাকা ছিল ওখান থেকে, এই মোট মুনাফা থেকে এই পরিচালন ব্যয় 1,200 টাকা বিয়োগ করে যেটা হবে সেটা নিচে লিখব। এখানে হচ্ছে 18,700 টাকা, যেটার নাম হবে এই পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা হলো, এই পরিচালন মুনাফা হতে অন্যান্য আয় যদি থাকে, এই যে উপভাড়া প্রাপ্তি আছে যোগ করব, যোগ অন্যান্য আয়। অন্যান্য আয় এই অঙ্কে একটি আছে, এই যে উপভাড়া প্রাপ্তি 2,000 টাকা, ওইটা লিখব। উপভাড়া প্রাপ্তি 2,000 টাকা শেষের ঘরে লিখব, এই সমন্বয় নাই। এবার 18,700 সাথে 2,000 যোগ করে যে টাকাটা পাবো সেটা নিচে লিখব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এই যে পরিচালন মুনাফা পেয়েছিলাম 18,700, এটার সাথে অন্যান্য আয় একটি মাত্র ছিল উপভাড়া, ওইটা যোগ করে আমরা নিচে লিখলাম, এইটার নাম হবে এই নিট মুনাফা। ডাবল দাগ দিয়ে পাশে লিখব নিট মুনাফা। তো এইভাবে আমরা নিট মুনাফা নির্ণয় করতে পারি। নিট মুনাফা হলো। এবার গ নম্বরে আমাদের বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে। তো এখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য এই যে বাম দিকে আবার আমি ছক অঙ্কন করলাম, ডান দিকের এই সমস্যা দেখে বাম দিকে ছক অঙ্কন করলাম আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের। প্রথমে সম্পদ লিখব, স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ অঙ্কে বলা ছিল 30,000 টাকা। এই যে রেওয়া মিলে 2 নম্বর লাইনে বলা আছে স্থায়ী সম্পদ 30,000 টাকা, ওইটা লিখলাম। এরপরে লিখব বাদ পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় তো রেওয়া মিলে নাই, কিন্তু এই যে সমন্বয়ে 4 নং সমন্বয়ে বলা আছে স্থায়ী সম্পত্তির উপর 8% অবচয় ধরতে হবে। তাহলে এই 30,000 টাকার উপরে 8% 2,400, এখানে লিখব বাদ অবচয়, পুঞ্জীভূত অবচয় 2,400 টাকা। 30,000-এর 8% 2,400 বিয়োগ করে আমরা পাবো 27,600 টাকা, ওইটা আমরা শেষের ঘরে লিখব। একটিমাত্র স্থায়ী সম্পদ ছিল, আর নাই, তাই আমরা মাঝের ঘরে লিখে অবচয় বিয়োগ করে শেষের ঘরে লিখলাম। এরপরে চলতি সম্পদ লিখব। এই অঙ্কে চলতি সম্পদের মধ্যে রয়েছে যে নগদ ও ব্যাংক জমা, সাপ্লাইজ, প্রাপ্য হিসাব, অগ্রিম, বেতন, সমাপনী, মজুদ পণ্য, অনেক কিছু আছে চলতি সম্পদে, একটা একটা করে লিখব। প্রথমে চলতি সম্পদের মধ্যে লিখব নগদ ও ব্যাংক জমা। এই যে প্রশ্নে বলা ছিল সবার উপরে ডান দিকে মিলে এই 21,200 টাকা, মাঝের ঘরে লিখব, কারণ নগদ ও ব্যাংক জমার মধ্যে কোনো কিছু বলা নাই। এর নিচে লিখব সাপ্লাইজ। সাপ্লাইজ প্রথম ঘরে লিখব। সাপ্লাইজ, এই যে সাপ্লাইজ ছিল রেওয়া মিলে 2,000 টাকা, এটা প্রথম ঘরে লিখলাম। ওখান থেকে যে সাপ্লাইজ
খরচ হয়েছে কত 1500, তা 500 টাকা অব্যবহৃত বিয়োগ করে খরচ বিয়োগ করব, 1500 বিয়োগ করে 500 টাকা থাকবে। সাপ্লাইজটা কীভাবে লিখলাম আরেকবার বলছি, লক্ষ্য করি। সাপ্লাইজ এখানে ছিল কত টাকা 2000 টাকা লিখলাম, সেখান থেকে এই খরচ বিয়োগ করলাম। খরচটা কোথায় পেলাম, যে সবার শেষে যে সমন্বয়টা ছিল 1500 টাকা। সাপ্লাইজ 2000 থেকে 1500 খরচ হয়েছে, তাহলে আজ সাপ্লাইজ আছে 500 টাকা, সেটা সম্পদ পাশে বসবে। এরপরে আর কি আছে, প্রাপ্য হিসাব। এই যে রেওয়া মিলে বলা আছে প্রাপ্য হিসাব 30,000 টাকা, ওটা লিখবো প্রাপ্য হিসাব, রেওয়া মিলে বলা ছিল। আরও কি ছিল, সমাপনী মজুদ পণ্য 15,000 ছিল, সমাপনী মজুদ পণ্য লিখবো 15,000। আর অগ্রিম বেতন আছে, অগ্রিম বেতন এই যে 3 মাসের অগ্রিম বেতন একবার বের করেছিলাম, 900 টাকা না কত যেন হয়েছিল। এই যে বেতন যত টাকা আছে ওইটাকে 3 দিয়ে গুণ 15 দিয়ে ভাগ, তারপরে 900 টাকা হবে, সেই 900 টাকা এখানে লিখলাম। এই হচ্ছে আমাদের 1 2 3 4 5টা চলতি সম্পদ, হাতে নগদ ও ব্যাংক জমা, সাপ্লাইজ, প্রাপ্য হিসাব, সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম বেতন। এখন এই 5টা চলতি সম্পদ যোগ করে শেষের ঘরে লিখব। লেখার পরে এই 27,600 আর এই 67,600 এই দুইটা যোগ করে সবার নিচে লিখব 95,200 টাকা, নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখব মোট সম্পদ। এটা হচ্ছে আমাদের সম্পদ পাশ। এখন এই আর্থিক অবস্থার বিবরণীর কিন্তু দুইটা দিক, একটি হচ্ছে সম্পত্তির দিক, আরেকটা হচ্ছে দায় এবং মালিকানা সত্ত্ব। তো এখন আমরা দায় এবং মালিকানা সত্ত্ব নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় পূর্বে বলেছি, আবারও বলছি, এইখানে এই যে বাম দিকে আমি উত্তর লিখে দেখাচ্ছি, আর ডান দিকেটা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন দেখে দেখে আমি উত্তর লিখতেছি। এখন আর্থিক অবস্থার বিবরণীর শেষ অংশ, দায় এবং মালিকানা সত্ত্ব নির্ণয় করব। তার জন্য আবার আমরা উদ্দীপকটি ডান দিকে রাখলাম, এইখানে লিখব মালিকানা সত্ত্ব। প্রথমে লিখব মালিকানা সত্ত্বের মধ্যে কি কি আছে, প্রথমে মূলধন আছে কিনা দেখব। এই যে মূলধন আছে 70,000 টাকা, এইটা মাঝের ঘরে লিখব, এটার সাথে নিট মুনাফা যোগ করব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে নিট মুনাফা কোথায় পাবো, তাই না? তো নিট মুনাফা কিছুক্ষণ আগে বের করেছি, খ নাম্বারে পেয়েছিলাম, মনে হয় 18,000 কত যেন 20,700 টাকা, 20,700 পেয়েছিলাম খ নাম্বারে মোট মুনাফা, নিট মুনাফা। তাহলে কি করলাম, মালিকানা সত্ত্ব নির্ণয় করার সময় মূলধনের সাথে নিট মুনাফা যোগ করলাম, যোগ করে নিচে লিখব। এরপরে উত্তোলন বিয়োগ করব, উত্তোলন না থাকলে শেষের ঘরে লিখব। এই অঙ্কে মূলধনের সাথে যোগ বিয়োগ করার জন্য আর কিছু নাই, সেজন্য আমরা শেষের ঘরে টাকা লিখেছি। এরপরে লিখব স্থায়ী দীর্ঘমেয়াদী দায়। তো এই অঙ্কে দীর্ঘমেয়াদী দায় নাই, ঋণপত্র এগুলো দীর্ঘমেয়াদী দায়, এগুলো এই অঙ্কে নাই। না থাকলে কি করব, চলতি দায় লিখব। চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। চলতি দায়ের মধ্যে এই অঙ্কে রয়েছে, রেওয়ামিলের মধ্যে কোনো চলতি দায় তো দেখছি না। সমন্বয়ে চলতি দায় তেমন নাই মনে হচ্ছে। ভ্যাট চলতি হিসাব একটা ছিল, ভ্যাট চলতি হিসাবটা হচ্ছে ওই যে ক্রয় ভ্যাট আর বিক্রয় ভ্যাট, দুইটা ভ্যাট বের করেছিলাম না, মনে আছে কি না? ক নাম্বার ওই যে মোট মুনাফা নির্ণয় করার সময় ক্রয় ভ্যাট হয়েছিল 4,500 আর বিক্রয় ভ্যাট হয়েছিল 9,000। তাহলে বিক্রয় ভ্যাট বড়, বিক্রয় ভ্যাট বড় মানে কি, ক্রেডিট ভ্যাট বড় মানে দায় হবে। সেজন্য বিক্রয় ভ্যাট এবং ক্রয় ভ্যাটের পার্থক্য চলতি দায় পাশে ভ্যাট চলতি হিসাব নামে লিখব। এই যে 9,000 মাইনাস 4,500 লিখে 4,500 হবে শেষের ঘরে লিখব। এই অঙ্কে চলতি দায় নাই, তাই নিচে দাগ দিব, এই দুটো যোগ করে নিচে লিখব। এই যে 95,200 টাকা সম্পদ হয়েছিল এবং দায় পাশেও 95,200 টাকা হলো, হয় কি হলো, দুই সাইড মিলে গেল। অর্থাৎ এই আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশ যা হবে, স্থায়ী সম্পদ চলতি সম্পদ মিলে দায় ও মালিকানা সত্ত্ব যোগ করে তাই হবে, সমান সমান হবে। এইভাবে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারি। আর তাহলে আমরা কি করলাম, প্রথমে মোট মুনাফা নির্ণয় করেছি ক নাম্বারে, খ নাম্বারে নিট মুনাফা নির্ণয় করেছি এবং গ নাম্বারে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে ক্লাস নিয়ে থাকি, আমি একজন সরকারি কলেজের শিক্ষক। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।